আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 2024 সালের বিভিন্ন পরীক্ষায় ইংরেজি প্রশ্নের যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। এর আগেও আমাদের দুটো ভিডিও দেওয়া হয়েছে, সেই দুটো ভিডিও আমাদের ইংলিশ নামক প্লেলিস্টে রয়েছে। আমরা ভিডিওতে এমনভাবে পড়ে দিই যাতে করে আপনারা শুনেই বিষয়টাকে পড়ে নিতে পারেন, শিখে নিতে পারেন এবং বুঝে নিতে পারেন। আমাদের চ্যানেলে আপনাদের জন্য এছাড়াও অনেক বিষয় রয়েছে, আপনারা চাইলে আমাদের চ্যানেলটিকে ফার্স্টে ভিজিট করতে পারেন। আপনাদের জন্য ভিডিওতে এমনভাবে পড়ে দেওয়া হয় যাতে করে আপনারা শুনি মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রিভিয়াস ভিডিওগুলো আমাদের অবশ্যই দেখবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। আজকে আমরা ভার্ব থেকে শুরু করব। ওয়াটার দ্য প্ল্যান্টস, এখানে ওয়াটার ইজ ইউজড অ্যাজ আ ভার্ব। ওয়াটার দ্য প্ল্যান্টস, এখানে ওয়াটার শব্দটি ব্যবহৃত হয়েছে ভার্ব হিসেবে। শি কপিড দ্য ওয়ার্ড, এখানে কপিড শব্দটি হচ্ছে ভার্ব। আমরা জানি যে একটা সেন্টেন্স গঠন হয় সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট দিয়ে, তো সেই জায়গায় আমাদের ভার্বের জায়গায় ভার্ব বসে, সো এটা আমাদের ভার্ব। হুইচ ইজ দ্য ফর্ম অফ পার্টস অফ স্পিচ অফ, মানে মেয়ে শব্দটি আসলে কোন পার্টস অফ স্পিচ, তা হচ্ছে ভার্ব। এই মেয়ে কিন্তু আবার আপনারা মেয়ে মাস ভেবেন না, ঠিক আছে? এই মেয়ে হচ্ছে ওই যে মেবি, সেই মেয়ে। যখন মেয়ে বড় হাতের এম থাকবে তখন সেটা হচ্ছে আমাদের মে মাস, ঠিক আছে? কিন্তু যখন ছোট হাতের এম থাকবে তখন সেটা হচ্ছে আমাদের ভার্ব। সো এই জন্য মেয়ে হচ্ছে আমাদের কি, মেয়ে হচ্ছে আমাদের ভার্ব, MAY, মেয়ে হচ্ছে আমাদের ভার্ব। দ্য গার্ল সিংস, এখানে সিংস এটা হবে ভার্ব, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। দ্য গার্ল সিংস, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে পার্থক্য কি? ট্রানজিটিভ ভার্বের পরে আপনার অবজেক্ট দরকার পড়ে, ইনট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট দরকার পড়ে না। এখানে দেখেন দ্য গার্ল সিংস, এই সিংস বলার পরে আমার কিন্তু কোনো অবজেক্টের দরকার পড়ে নাই। মেয়েটা গান গাচ্ছে বা মেয়েটা গান গায়, আমি এখানে বলে থেমে যাচ্ছি এবং আমার কিন্তু মনের ভাব প্রকাশ হচ্ছে, সো আমার কোনো অবজেক্টের দরকার পড়ছে না। তো যেসব ভার্বের পরে আসলে অবজেক্টের দরকার পড়ে না, মনের ভাব প্রকাশিত হয়ে যায়, সেসব অবজেক্টকে বলা হয় সেসব ভার্বকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। এই জন্য এখানে সিংস এটা হচ্ছে একটি ইনট্রানজিটিভ ভার্ব। পরেরটাতে আসি, দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি। এখানে ওপেন ভার্বটাও হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। অটোমেটিক্যালি কে আবার কেউ আপনারা অবজেক্ট ভাইবেন না, এটা অবজেক্ট না, এটা হচ্ছে এক্সট্রা ওয়ার্ড। আমাদের ভার্বটা হচ্ছে আমাদের ওপেন্ড। তো এই ভার্বের ওপেন্ডের পরে আসলে আমাদের আসলে আর বলার এরপর এখন আমরা অবজেক্ট দেখতে পাচ্ছি না, সো আমরা যা বলতে চাচ্ছি সেটা আসলে আমাদের মনের ভাবটা প্রকাশ হয়ে যায় যদি আমরা দ্য ডোর ওপেন্ড বলি, যে দরজাটা খুলে গিয়েছিল, অর্থাৎ কমপ্লিট, আমার সেন্টেন্স কমপ্লিট। সো এই জন্য ওপেন্ড এটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। I tried to pursue him but he wouldn't come, এখানে come শব্দটি হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। I tried to persuade him but he wouldn't come, এখানে come শব্দটি হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। এই যে দেখেন, যে ভার্বের অবজেক্ট নেই তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যার অর্থ প্রকাশের জন্য কর্ম এর প্রয়োজন হয় না, সেটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। ভার্বকে যদি আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন তাহলে যদি কোনো অবজেক্ট পাওয়া না যায় সেটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন মাদার লাভস, আমি যদি বলি কি হাসে, কোন উত্তর আছে? কাকে হাসে, কোন উত্তর নাই, সো এই জন্য লাভস হচ্ছে আমাদের কি ইনট্রানজিটিভ ভার্ব। আবার হি গোস, কি যায়, কোনো অ্যান্সার নাই, কাকে যায়, কোনো অ্যান্সার নাই। আই ক্রাইড, কি কাঁদে, কাকে কাঁদে, কোনো অ্যান্সার নাই। সো এরকম আপনি যদি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন, যদি কোনো উত্তর না পান তাহলে সেটাই হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, সুইট আর দ্য uses of adversity. Sweet are the uses of adversity. The work is to be
ডান ইমিডিয়েটলি। এই যে টু বি আছে না, বি ভার্বের পরে আমাদের V3 ফর্ম বসে, যে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস V3। সো দ্য ওয়ার্ক ইজ টু বি ডান ইমিডিয়েটলি। দ্য ওয়ার্ক ইজ টু বি ডান ইমিডিয়েটলি। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ আ ভার্ব? আচ্ছা, কোন ওয়ার্ডটা ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে? সেটা হচ্ছে সুগার অ্যান্ড স্যান্ড। সুগার অ্যান্ড স্যান্ড দুটোই ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, এবং ভার্ব হিসেবে স্যান্ড হচ্ছে ট্রান্সিটিভ, যার অর্থ মানে অবজেক্ট গ্রহণ করে। সো আমরা একটু দেখি, উদাহরণ দিয়ে দেখলে বিষয়টা ক্লিয়ার হবে। যখন সুগার আমাদের নাউন হিসেবে ব্যবহৃত হবে, তখন সেন্টেন্সটা এরকম ভাবে হবে, ডু ইউ টেক সুগার ইন টি? মানে তুমি কি চায়ে চিনি খাও, চিনি নিবে, এরকম কিছু। তো তখন সুগার কিন্তু মানে চিনি, নাউন, ওর একটা নাম হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখন এই সুগারকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করে দেখি। দ্য ক্লিন ফ্রুট ইজ দেন ড্রাইড অ্যান্ড সুগার্ড। মানে আমার ক্লিন ফ্রুট হচ্ছে কি থাকে, এটা শুকনো এবং মিষ্টি জাতীয় থাকে, মানে মিষ্টান্নতে পূর্ণ থাকে। এই যে মিষ্টান্ন দ্বারা পূর্ণ থাকে, এটা কিন্তু ভার্ব বোঝাচ্ছে, মিষ্টান্ন দ্বারা পূর্ণ। সুগার্ড, সুগার্ড কথাটা দিয়ে মিষ্টান্ন দিয়ে পূর্ণ বোঝায়। তারপর দে হ্যাভ বিন সুগারিং সিন্স দে ওয়ার চিলড্রেন, মানে তাদেরকে সুগারিং করা হয়েছে, বা হচ্ছে তাদেরকে এটাকে যেটা বোঝায় যে যখন তারা চিলড্রেন ছিল বা ছোট ছিল, তখন তাদেরকে অনেক আদর যত্ন দিয়ে পালা হয়েছে, সেটাকে বলা হয় সুগারিং। মানে সুগার মানে কি, মিষ্টি না? তো যদি শাসন করতো সেটা হতো করা, তো করার সাথে তো আর মিষ্টি যায় না। তো দে হ্যাভ বিন সুগারিং সিন্স দে ওয়ার চিলড্রেন, মানে তারা খুব আদর যত্নে বড় হয়েছে, লাইনটার যেটার বাংলা মিনিং দ্বারা। তো সেটা ইংরেজিতে আমার মেটাফর হিসেবে সুগারিং। তো এখানে এই যে এই দুটো সেন্টেন্সে যেটা মানে বোঝানো হচ্ছে যে এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, এখানে কিন্তু ওই যে চিনিটা কিন্তু ব্যবহৃত হচ্ছে না। প্রথম সেন্টেন্সে সুগারের অর্থ যে চিনি, সেই চিনি বা নামটা কিন্তু ব্যবহৃত হচ্ছে। এই জন্য আমাদের প্রথম সেন্টেন্সে নাউন হিসেবে ব্যবহার, কিন্তু পরের দুইটা সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি এটাকে চিনি হিসেবে আমরা ব্যবহার করছি না, তাই এই দুই জায়গায় হবে সেটা ভার্ব। আবার স্যান্ড, বালু, যখন নাউন তখন দেখি দ্য বুক কেস হ্যাজ টু বি স্যান্ডেড অ্যান্ড স্টেইনড, মানে আমাদের যেটাকে বলা হয় বুক শেলফ, কি হয়ে গেছে, বালু এবং ময়লা দিয়ে ভরে গেছে। তো এখানে এই যে বালু, ডাইরেক্ট বালুটাকেই বোঝানো হয়েছে। ওকে, আচ্ছা। আর যখন ভার্ব স্যান্ড দ্য টেবিল, ইউ শুড স্যান্ড দ্য শেলফ বিফোর পেইন্টিং ইট, মানে হচ্ছে যেটা করতে হবে, মানে এই জায়গায় হচ্ছে গিয়ে পেইন্ট করার আগে যেটা বলতেছে যে বালু দিয়ে পূর্ণ করে নিতে হবে। তো এই যে বালু দিয়ে পূর্ণ করা, সেম একইভাবে বালু দিয়ে পূর্ণ করা, সেটা হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো এভাবে আসলে ডিফারেন্সিয়েট হয়ে থাকে। তো আমাদের ফাইন্ড আউট করতে হবে যে আমার যে নাউন মানে যে অর্থটা, নাউন মানে আমরা কি জানি, নাউন মানে নাম। সো আমরা যদি ডাইরেক্ট নামটার ব্যবহার পাই আমাদের সেন্টেন্সে, তাহলে সেটা আমাদের নাউন। কিন্তু যদি আমরা নামটার ব্যবহার না পাই, নাম হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে না, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এটা আমাদের নাউন না, সেটা হচ্ছে আমাদের ভার্ব কিনা, সেটা আমাদের নিশ্চিত হতে হবে, সেটা সেন্টেন্স থেকে, সেন্টেন্স বুঝে। Many people reported to have heard a noise last night. Many people reported to have heard a noise last night. এরপর participle, a blooming flower is beautiful to look at. Here blooming is an participle. ওকে, যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি কোনো বাক্যে আর্টিকেল এবং নাউনের মাঝে বসে এবং নাউনকে মডিফাই করে এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন তাকে পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। তখন আমরা একটু আমাদের যে উদ্দীপকের যে কোশ্চেনটা সেটার সাথে একটু মিলানোর চেষ্টা করি। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তো আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্লুম হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম। এই ব্লুমের সাথে কি যুক্ত করছি, আইএনজি যুক্ত করছি, তাই না? ব্লুমের সাথে আইএনজি যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয় কি হয়েছে আমাদের আর্টিকেল, এই যে আর্টিকেল এবং নাউনের মাঝে, এ হচ্ছে আমাদের আর্টিকেল, ফ্লাওয়ার হচ্ছে আমাদের নাউন।
আর্টিকেল এবং নাউনের মাঝে বসে, হ্যাঁ ব্লুমিং আর্টিকেল এবং নাউনের মাঝে বসে নাউনকে মডিফাই করছে। হ্যাঁ মানে ব্লুমিং ফ্লাওয়ার মানে হচ্ছে গিয়ে উজ্জ্বলিত একটি ফুল, তো তার মানে ফুলকে এটাকে মডিফাই করছে বা নাউনকে মডিফাই করছে এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, মানে ফ্লাওয়ারের অবস্থাটা বোঝাচ্ছে যে ফ্লাওয়ারটা কেমন সেটাই কিন্তু বোঝাচ্ছে এই ব্লুমিং ওয়ার্ডটি দিয়ে, এই যে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। তাহলে সেটাকে বলা হয় পার্টিসিপল। এবং যেহেতু প্রেজেন্ট ভার্বের সাথে, এই যে প্রেজেন্ট ফর্মের সাথে যেহেতু ব্লুম হচ্ছে একটি প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মের সাথে যেহেতু আইনজি যুক্ত হয়েছে, এই জন্য এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আচ্ছা এখানে আমাদের অ্যান্সারটা নেই, আমরা একটু দেখি আমরা ব্যাখ্যাটা পড়ে অ্যান্সারটা ফাইন্ড আউট করতে পারি কিনা। বিং প্লাস পাস্ট পার্টিসিপল, যেমন বিং হেল্পড, এই যে বিং হেল্পড কিন্তু আমাদের পাস্ট পার্টিসিপল। বিং হেল্পড বাই দ্য কিলার হুইলস, দ্য হুইলস ওয়ার অ্যাবল টু মেক আ সাকসেসফুল কিল। আচ্ছা এখানে সঠিক উত্তর হবে বিং ইনজিউরড, হি লে অন দ্য গ্রাউন্ড গ্রোয়িং। তাহলে এখানে অ্যান্সার তো এই যে এটা ক নাম্বার। প্যাসিভ ভয়েসে বিং উজ্জ্বল রাখা হয়, তাই গ্রহণযোগ্য অপশন হবে ক। উল্লেখ্য যখন মডিফায়ার সঠিক সাবজেক্টকে মডিফাই না করে অন্য কিছুকে মডিফাই করে তখন থাকে ড্যাগলিং মডিফায়ার বা ইলজিক্যাল মডিফায়ার অথবা মিসপ্লেসড মডিফায়ার বলে। প্রশ্নে ড্যাগলিং মডিফায়ারের ক্ষেত্রে সাধারণত সিম্পল সেন্টেন্সের দুটি অংশ থাকে যা কমা দ্বারা আলাদা করা হয়, তবে প্রশ্নে কমা নাই, মানে কোশ্চেনটা আসলে ফুলফিল না, মানে যেটা চাইছে আসলে সেভাবে উত্তর করা যাচ্ছে না। তবে আমরা আমাদের ব্যাখ্যা থেকে যেটা আমরা শিখে নিতে পারি সেটা হচ্ছে যখন কোনো মডিফায়ার সঠিক সাবজেক্টকে মডিফাই না করে অন্য কিছুকে মডিফাই করে তখন তাকে ড্যাগলিং মডিফায়ার বা ইলজিক্যাল মডিফায়ার অথবা মিসপ্লেসড মডিফায়ার বলে। আর যদি কোশ্চেনে ড্যাগলিং মডিফায়ারের ইউজ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কমা দ্বারা আলাদা থাকে। ওকে, তো এটা হচ্ছে আমাদের জেনে রাখার বিষয়। আচ্ছা, তো আজকের সমাধান এখানেই শেষ করছি। আমরা নেক্সট আমাদের ভিডিওতে আমরা জিরান থেকে পড়া শুরু করব। আই হোপ যে আপনারা ভিডিওগুলো দেখছেন, পড়ছেন, কারণ আমাদের এখনকার যে প্রশ্নগুলো আমরা পড়ছি, আমাদের রিসেন্ট টাইমে যে প্রশ্নগুলো এসেছে এগুলো কিন্তু আমাদের সামনে চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি আপনারা আমাদের ভিডিওটি দেখবেন, আপনারা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।